আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটার গভীরে যাব। এটা এমন একটা গল্প যা আমাদের নিজেদের স্মৃতি, অপরাধবোধ আর আমাদের ছোটখাটো কাজের আসল মূল্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। চলুন, গল্পের শুরুতেই আমরা ফিরে যাই গল্পের নায়ক সুকুমারের ছোটবেলায়। ওর স্কুল জীবনের দিনগুলো ছিল এক কথায় অঙ্কের বিভীষিকা। আর এই বিভীষিকার ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন তার অঙ্কের মাস্টারমশাই। শুধু এই একটা কথাতেই কিন্তু মাস্টারমশাইয়ের চরিত্রটা আমাদের সামনে একদম স্পষ্ট হয়ে যায়। একবার ভাবুন তো, সেই ক্লাসের পরিবেশটা, যেখানে একটা বাচ্চার চোখের জলের কোনো দাম নেই, আছে শুধু কড়ার শাসন আর তিরস্কার। তার জগতে ভুলের কোনো ক্ষমা ছিল না, আবেগের তো কোনো জায়গায় ছিল না। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? এই স্লাইডটা গল্পের মূল দ্বন্দ্বটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে ছাত্র সুকুমারের চোখে যা ছিল শুধুই আতঙ্ক, প্রকাণ্ড হাতের চড় আর ভয়, শিক্ষকের চোখে সেটাই ছিল স্বর্গ, প্লেটোর দর্শন, জ্ঞানের দরজা খোলার চাবিকাঠি। যে ভালোবাসা আর আবেগ নিয়ে তিনি শেখাতে চাইতেন, ছাত্রদের কাছে সেটা পৌঁছাতো কেবল ভয় হয়ে। আর এই ভয়টা যে শুধু ছোটবেলাতেই আটকে ছিল তা কিন্তু নয়। এর গভীরতাটা দেখুন। একজন সফল, প্রতিষ্ঠিত অধ্যাপক হওয়ার পরেও সুকুমারের অবচেতন মনে মাস্টারমশাইয়ের সেই আতঙ্কটা গেঁথেছিল। দুঃস্বপ্নে তিনি বারবার ফিরে যেতেন সেই পুরনো বিভীষিকায়। তো সময় গড়ালো, এবার আসা যাক বর্তমান সময়। সুকুমার এখন একজন সফল অধ্যাপক, কিন্তু তার অতীত এক নতুন রূপে ফিরে এলো যখন সে তার সেই কষ্টকর স্মৃতিগুলোকে একটা গল্পে বদলে ফেলার সিদ্ধান্ত নিল। সুকুমারের এই জার্নিটা একবার দেখুন। যে ছেলেটা একদিন অঙ্কের ভয়ে কাঁপত, সে আজ বাংলার একজন নামকরা অধ্যাপক। সে হয়তো ভেবেছিল ভয়কে সে অনেক অনেক পিছনে ফেলে এসেছে, কিন্তু স্মৃতি কি এত সহজে কাউকে ছেড়ে যায়? আর ঠিক এই সময়েই গল্পের মোড়টা ঘুরে যায়। একটা পত্রিকার অফিস থেকে অনুরোধ আসে তার ছেলেবেলার কোনো স্মৃতি নিয়ে লেখার জন্য। আর সুকুমারের মাথায় প্রথম কার কথা আসে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, তার সেই অঙ্কের মাস্টারমশাই। সুকুমার কিন্তু কলমটাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করল। এটা ছিল এক ধরনের প্রতিশোধ। সে তার মাস্টারমশাইকে একজন অত্যাচারী, ব্যর্থ শিক্ষক হিসেবে তুলে ধরল, আর সত্যি মিথ্যে কল্পনা মিশিয়ে গল্পটাকে আরও জমজমাট করে তুলল। আর গল্পের শেষে জুড়ে দিল এই সাংঘাতিক নীতিবাক্যটা। সুকুমার আসলে নিজেকেই এর প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছে। সে বোঝাতে চেয়েছে যে মাস্টারমশাইয়ের এত মারধর, এত শাসন সবই ব্যর্থ। তিনি তাকে অঙ্ক শেখাতে তো পারেননি, বরং যা জানত তাও ভুলিয়ে দিয়েছেন। আর এই সব কিছুর দাম মাত্র ১০ টাকা। এই গল্পটা লিখে সুকুমার পারিশ্রমিক হিসেবে পেয়েছিল ১০ টাকা। তার কাছে এটাই ছিল মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া একমাত্র লাভ। এই ১০ টাকার অঙ্কটা কিন্তু মনে রাখতে হবে, কারণ গল্পের শেষে এর মানেটা পুরোপুরি বদলে যাবে। এরপর গল্পটা এমন একটা দিকে মোড় নেয় যা সুকুমার কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। নিজের সাফল্য আর অহংকারের একেবারে চূড়ায় বসে থাকা সুকুমার হঠাৎ করেই তার অতীতের মুখোমুখি হয়। সুকুমার বাংলাদেশেরই এক প্রান্তের কলেজে গিয়ে রীতিমতো রাজকীয় সংবর্ধনা পায়। অটোগ্রাফের জন্য ভিড়, প্রশংসার বন্যা আর হল ফাটানো করতালি, সব মিলিয়ে তার অহংকার তখন তুঙ্গে। সেই মুহূর্তে সে নিজেকে প্রায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বলে মনে করছিল। আর ঠিক তখনই সাফল্যের এই চরম মুহূর্তে একটা সাধারণ প্রশ্ন সবকিছু উলটপালট করে দেয়। একজন এসে জানায় যে এক বৃদ্ধ ভদ্রলোক তার জন্য বাইরে অপেক্ষা করছেন। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাই যেন কেমন পাল্টে গেল। হলের আলো ঝলমলে পরিবেশ থেকে বেরিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকারে সুকুমার প্রথমে কিছুই দেখতে পায় না, কিন্তু তারপরই সে একটা কণ্ঠস্বর শুনতে পায়, যা তার বহু বছরের চেনা। এই লাইনটা খেয়াল করুন, এটা গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সুকুমার কিন্তু প্রথমে মানুষটাকে চিনতে পারেনি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার সঙ্গে সঙ্গেই বহু বছর ধরে ঘুমিয়ে থাকা সেই পুরনো ভয়টা যেন বিদ্যুতের মতো তার শরীরে খেলে গেল। চলুন এবার গল্পের ক্লাইম্যাক্সে যাওয়া যাক। এখানেই সুকুমারের তৈরি করা স্মৃতি আর তার শিক্ষকের বাস্তবতার মধ্যেকার যে আকাশ পাতাল তফাৎ, সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। এই চারটা দেখুন, এক ঝলকে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে সুকুমারের মনের ভয়, মাস্টারমশাই হয়তো রেগে যাবেন, বকাবকি করবেন, আর অন্যদিকে তার বাস্তবতা, অসীম গর্ব। সুকুমার যা ভাবছিল তার ঠিক উল্টোটা ঘটল। মাস্টারমশাইয়ের চোখে রাগ ছিল না, ছিল শুধু গর্ব আর আনন্দ। মাস্টারমশাই যা বললেন তাতে সুকুমারের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তিনি জানালেন গল্পটা পড়ে তিনি একটু অপমানিত হননি, বরং এতগুলো বছর পরেও যে তার ছাত্র তাকে মনে রেখেছে, এটা ভেবেই তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। আর তারপর তিনি সেই কথাটা বললেন যা সুকুমারের পায়ের তলার মাটিটাই যেন সরিয়ে দেয়। তিনি সবাইকে ওই পত্রিকার লেখাটা দেখিয়ে বেড়ান আর গর্ব করে বলেন, দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। আর এই স্লাইডটাই হলো পুরো গল্পের সারমর্ম। দাড়িপাল্লার একদিকে দেখুন সুকুমারের পাওয়া ওই ১০ টাকা, আর অন্যদিকে তার শিক্ষকের কাছে সেই একই গল্পের দাম, অমরত্ব।
যে স্মৃতিকে সুকুমার মাত্র 10 টাকায় বিক্রি করে দিয়েছিল সেই স্মৃতি তার শিক্ষকের কাছে ছিল অমূল্য। এই ভয়ঙ্কর বৈপরীত্য সুকুমারকে একেবারে স্তব্ধ করে দেয়। মাস্টার মশাই কথাগুলো শুনলে বোঝা যায় সুকুমারের স্মৃতিতে থাকা সেই দানব শিক্ষক আসলে কতটা অন্যরকম একজন মানুষ ছিলেন। তিনি বললেন, ছাত্ররা তো সন্তানের মতো, তারা তো ভুল ধরিয়ে দেবেই। তিনি সুকুমারের মধ্যে একজন বড় লেখককে দেখেননি, দেখেছিলেন তার সেই পুরনো ছাত্রকে। ঠিক সেই মুহূর্তে সুকুমারের বোধোদয় হল। সে বুঝতে পারল সে কোনো সাধারণ ব্যক্তির সামনে নয়, বরং স্নেহ, মমতা আর ক্ষমার এক বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। তার নিজের লেখা গল্প, তার এতদিনের অহংকার, তার সাফল্য, সবকিছুই সেই মুহূর্তে তুচ্ছ আর অর্থহীন মনে হতে লাগল। আর তখনই তাকে গ্রাস করল এক তীব্র অপরাধবোধ। যে স্নেহ কোটি টাকা দিয়েও কেনা যায় না, যে ক্ষমা কুবেরের ভাণ্ডার দিয়েও পাওয়া যায় না, সেই অমূল্য জিনিসটাকে সে মাত্র 10 টাকায় বিক্রি করে দিয়েছে। এই এনর্ম অপরাধের ভার সে কিভাবে বইবে? গল্পটা শেষ হয় এই একটি প্রশ্ন দিয়ে, যা আসলে সুকুমারের নিজের বিবেকের কাছেই করা। এই প্রশ্নটা আমাদেরও ভাবায়, আমাদের জীবনে কোন জিনিসের প্রকৃত দাম কত তা কি আমরা সবসময় ঠিকভাবে বুঝতে পারি? এই লজ্জা রাখার জায়গা সত্যিই বা কোথায়?